আসসালামু আলাইকুম। ব্যাংকার্স লার্নিং ক্লাবে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলাম। আমার ঠিক আগের ভিডিওতে যে ফরেন এক্সচেঞ্জ রেট সম্পর্কে একটা ভিডিও ছিল এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেট সম্পর্কে ভিডিও ছিল এবং ফরেন এক্সচেঞ্জ রেটগুলো কি, এটা কি কি দ্বারা ইনফ্লুয়েসড হয়, প্রভাবক কি এই ফরেন এক্সচেঞ্জ রেটের, সেটা নিয়ে আমার ছোট ভিডিও ছিল। আজকে আমার ভিডিও হচ্ছে ফরেন এক্সচেঞ্জের বিভিন্ন রকম ফরেন এক্সচেঞ্জ রয়েছে সেগুলো নিয়ে ভিডিও। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। যারা যারা আমার সাথে এতদিন ধরে ছিলেন, সাবস্ক্রাইব করেছেন, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং যারা পরীক্ষা দিচ্ছেন সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। এবং এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিতে থাকবেন। আমরা শুধু পরীক্ষার সময় পরীক্ষা রিলেটেড ভিডিও আপলোড করব এবং অন্য সময়গুলোতে আমরা ব্যাংকিং রিলেটেড যে ফরেন ট্রেড, ক্রেডিট, বিভিন্ন ইস্যু রিলেটেড আমরা অনেকগুলো ভিডিও আমরা আপলোড করব। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ফরেন এক্সচেঞ্জ রেট নিয়ে কথা বলবো। এই ফরেন এক্সচেঞ্জ রেট কিন্তু যারা ফরেন ট্রেডের পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জে পরীক্ষা দিয়েছেন, সেখানেও কিন্তু রেটের প্রশ্ন আসে। আমার কিছু ভিডিও সেখানেও ছিল এবং কিছু ভিডিওর কন্টেন্ট আপনি সিমিলারিটিস পাবেন এখানে। তো তারপর আমি ট্রেজারি ম্যানেজমেন্টের জন্য অনেকে সার্চ দিয়ে আলাদা খুঁজেন, এই জন্য ট্রেজারি ম্যানেজমেন্টের জন্য ফরেন এক্সচেঞ্জ রেট নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি। তো ফরেন এক্সচেঞ্জ রেট কি, আমি আগের ভিডিওতে এটা নিয়ে কথা বলেছি। ফরেন এক্সচেঞ্জ রেট হচ্ছে একটা defined as a price that one nation's or economic zone's currency can be exchanged for another currency। অর্থাৎ একটা কারেন্সি থেকে অন্য একটা কারেন্সিতে কনভার্ট করতে, অর্থাৎ আপনি একটা কারেন্সি দিয়ে অন্য একটা কারেন্সি কিনতে, অর্থাৎ কারেন্সি দিয়ে কারেন্সি বেচা কেনাতে যে রেটটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেট। অর্থাৎ আমি যদি $1 কিনতে চাই, আমি যদি 110 টাকা দিই, তাহলে হচ্ছে $1 এগেস্টে আমার এই যে টাকার যে ডলারের বাই রেট, আবার যদি আমি সেল করতে চাই তাহলে আবার একটা রেট আমি সেল করতে চাই। এটাই হচ্ছে মূলত ফরেন এক্সচেঞ্জ রেট। এই রেটটা আসলে বেসিক্যালি দুইটা ফ্যাক্টর দিয়ে এটা ইম্প্যাক্টেড বাই টু ফ্যাক্টর। সেটা হলো একটা ডোমেস্টিক কারেন্সি ভ্যালু আর একটা ফরেন কারেন্সি ভ্যালু। অর্থাৎ আমার দেশের যে কারেন্সি, যেমন বাংলাদেশের যে টাকার মান, সেই টাকার মানটা কেমন, এবং আমি যে কারেন্সিটা কিনবো ফরেন কারেন্সি, সেটার সেই কারেন্সির ভ্যালু, এটার মান কেমন। তো স্বাভাবিকভাবেই কম মানের সাথে বেশি মানের কারেন্সি যখন আপনি বিনিময় করবেন, অবশ্যই সেখানে রেটের ফ্ল্যাকচুয়েশন হবে। তো আজকে আমরা দেখব যে কি কি রেট আমরা আমাদের বাংলাদেশে যখন ফরেন এক্সচেঞ্জ মার্কেটে বা ফরেন ট্রেডে আমরা কি কি রেট ইউজ করি, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ফরেন কারেন্সির যে এক্সচেঞ্জ মার্কেট বা এফএক্স রেটগুলোতে ছোট ছোট কিছু বেসিক ইস্যু আছে, এগুলো একটু জাস্ট চোখ বুলিয়ে নেবেন। এগুলো যেমন হচ্ছে স্পট এক্সচেঞ্জ রেট কি, আমি আগের ভিডিওতে কিন্তু কথা বলেছি যে 2 দিন T+2 ডেইজের মধ্যে যদি যেসব রেট সেটেল হয়ে যায় সেগুলোকে আমরা স্পট রেট বলি। যে রেট আবার যদি সেটা কানাডিয়ান ডলার এবং ইউএসডির মধ্যে হয়, সেটা T+1, অর্থাৎ ট্রানজেকশন ডেটের সাথে একদিন পরে সেটা সেটেল হয়ে যায়। আর নর্মালি T+2, অর্থাৎ ট্রানজেকশন ডেটের পরে 2 দিনের মধ্যে সেটা কারেন্সি বেচেকেনা সেটেল হয়ে যায়। ক্রস রেট মানে হচ্ছে ভিন্ন দুইটা কারেন্সির মধ্যে ক্রস রেট। যেমন আমি যদি আজকে বাংলাদেশে বিডিটি টাকার হিসাব করি, যে আমি $1 আমার 110 টাকা আমার রেট, আবার যদি এমন হয় যে 1 পাউন্ডে আমার 130 টাকা রেট, এখন এই যে পাউন্ড এবং ডলারের মধ্যেও নিশ্চয়ই একটা রেট, ক্রস রেট হবে। অর্থাৎ আমার নিজের লোকাল কারেন্সি ছাড়া ভিন্ন দুইটা কারেন্সি, আমার কারেন্সির যে রেট, সেই রেট দিয়ে যদি ভিন্ন দুইটা কারেন্সির রেটের মধ্যে যদি আপনি একটা রেট নির্ধারণ করেন, সেটাকে ক্রস রেট বলা হচ্ছে। আমরা এগুলো দেখবো যখন অঙ্ক করবো, আরও বিস্তারিত কথা বলবো। ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট, এগুলো নিয়ে আমরা কিন্তু গতকালকে কথা বলেছিলাম। সেটা হচ্ছে ঠিক আজকে ফিউচার কোনো একটা ডেটের কোনো একটা ট্রানজ্যাকশনের জন্য রেট যদি আপনি আজকে নির্ধারণ করেন, সেটাকে বলা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেট। আবার হচ্ছে সোয়াপ কি, সোয়াপ কি হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ। যে একটা কারেন্সি দিয়ে, যে আমার এই মুহূর্তে $1,00,000 দরকার, আমার কাছে নাই, আমি অন্য একটা ব্যাংকের কাছ থেকে সেই $1,00,000 নিয়ে আসলাম, বিনিময়ে আমি একটা বিডিটি রেট দিলাম যে তোমাকে আমি এত রেটে ঠিক 7 দিন পরে বা 15 দিন পরে তোমাকে পেমেন্ট করব। আজকে আমি যখন কিনলাম, আমি ধরেন 110 টাকা 30 পয়সা দিয়ে কিনলাম, আর যখন তাকে আমি ফেরত দিব, 110 টাকা 40 পয়সা দিয়ে আমি ফেরত দিব। এই যে মাঝখানে 10 পয়সা, সেটা হচ্ছে যে ব্যাংক আমাকে ডলার প্রোভাইড করলো তার লাভ, এটাকে বলা হচ্ছে সোয়াপ ট্রানজেকশন। আর এই যে বিভিন্ন মার্কেটে, স্পট মার্কেটে যখন কারেন্সি এক্সচেঞ্জ হয় T+2 ডেট, আবার ফরওয়ার্ড মার্কেট T+3,
ফিউচার মার্কেট এটা অনির্দিষ্ট থাকে। অনির্দিষ্ট বলতে বোঝাচ্ছি যে ফিউচারে কোনো একদিনে, এটা যদিও এখন বর্তমান সময়ে সেটা নির্ধারণ হয়ে যায় ফিউচারে কবে সেটা সেটেল হবে। তো যাক, এটা আগের ভিডিওতে আমি বিস্তারিত কথা বলেছি, আজকে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। এখন আমরা এই যে ব্যাংকগুলোতে যে রেটগুলো ইউজ করি, এই রেটগুলো হচ্ছে টিটিওডি, বিসিসিএল, টিটি ক্লিন, টিটি ডক, ওডি সাইট, ওডি ট্রান্সফার, ক্যাশ ফরেন কারেন্সি, স্ট্যান্ডার্ড মিড রেট, তারপর ইন্ডিকেটিভ রেট, কার্ড পেমেন্ট রেট, ফরওয়ার্ড রেট, এনএফসিডি, নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট। এই ধরনের যে আমরা তাদেরকে যে সার্ভিস দিচ্ছি বা যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের একটা রেট থাকে, আরএফসিডির একটা রেট থাকে, আর লাইব্রেরির একটা রেট আছে, ডাইবোরের রেট আছে, সফরের রেট আছে। আমরা এটা পরে কথা বলছি। তো এই রেটগুলো কোনটার জন্য ইউজ হয় এখানে লেখা আছে, আপনার এখানে বোঝানোর কিছু নেই, আপনি একটু দেখে নেবেন। আমি কিছুক্ষণ আগে যেভাবে বললাম যে ব্যাংক কখন বিক্রি করছে, কখন কিনছে, এবং কেনার সময় এক এক ধরনের রেট ইউজ হচ্ছে। কেন হচ্ছে এটা আমি সামনে একটু পরে আলোচনা করছি, এটা একটু দেখে নেবেন। এটা আপনারা মনে রাখবেন যে আউটওয়ার্ড রেমিটেন্স যখন হচ্ছে তখন টিটিওডি সেল রেট হচ্ছে, ক্যাশ ইন অ্যাডভান্স যখন হয় তখন টিটি ডোক বাই। যাই হোক, এটা একটু রিডিং দেখে নেবেন। হ্যাঁ, এখন এই রেটগুলো সম্পর্কে আমি বিস্তারিত কিছু আলোচনা করেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটু দ্রুত বলবো কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। টিটি ক্লেম রেটটা আসলে বেস রেট। হ্যাঁ, এখানে বলে রাখছি যে প্রত্যেক ব্যাংক আসলে এই টিটি ক্লেম রেটটার মাধ্যমেই এর সাথে যোগ বিয়োগ করে অন্যান্য রেটগুলো নির্ধারণ করে। এই জন্য টিটি ক্লেমকে ক্লিন রেটও বলা হয়। এটা টিটি অর্থ হচ্ছে টেলিগ্রাফিক ট্রান্সফার। যদিও টেলিগ্রাফিক ট্রান্সফার সেটা আগের একটা অনেক পুরাতন ধারণা, কিন্তু এই টিটি নামটা রয়ে গেছে এখনো। কিন্তু এটা যে কোনোভাবে, শুধুমাত্র যে টেলিগ্রাফিক ট্রান্সফার হবে তাই না, এটা আপনি ইলেকট্রনিকের মাধ্যমে কিন্তু এটা বেচাকেনা হতে পারে। এখানে ফরেন কারেন্সি বাই করা হয়, বেস রেট বলা হয় এটাকে। দ্য রেট উইল বি 1 টাকা লেস দেন বিসি রেট অর ভাইস ভার্সা। আসলে বেসিক্যালি ভাইস ভার্সাটাই ঠিক, অর্থাৎ বিসি রেট সবসময় টিটি ক্লিন রেটের চেয়ে 1 টাকা বেশি হয়, নর্মালি 1 টাকা বেশি হয়। এখানে বলা হচ্ছে যে টিটি ক্লিন রেট বিসি রেটের চেয়ে 1 টাকা কম। ঠিক একই কথা আপনি যদি বলেন যে টিটি ক্লিন রেটের বিসি রেট টিটি ক্লিনের চেয়ে 1 টাকা বেশি হয়। যখন কোনো রেমিটেন্স আমরা কাউকে রেমিটেন্সের টাকা দিই, কেউ কারো এফডিডি বা পোস্টাল অর্ডার এনক্যাশ করে, তখন আমরা টিটি ক্লিন রেট ইউজ করি। এই কখন কোন রেটটা ইউজ করি এটা একটু মনে রাখবেন। আমার এখানে প্রত্যেক লাইনে কিন্তু বা টিটি কোন রেটটা কিভাবে বের করি সেটার একটা হাইলাইট করা আছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। যেমন এখানে এটা মনে রাখবেন কোন কোন ক্ষেত্রে এই টিটি ক্লিন রেটটা ইউজ হচ্ছে। দেন টিটি ডক রেট। টিটি ডক রেটটা বেসিক্যালি হচ্ছে এক্সপোর্টের এগেইনস্টে যখন আমি পেমেন্ট করছি, একজন এক্সপোর্টার যখন বিল জমা দিচ্ছে বা তার যখন পেমেন্ট চলে আসতেছে, সেটা তাকে যখন আমি বিডিটি তাকে দিচ্ছি, তাকে লোকাল কারেন্সি দিচ্ছি, তার কাছ থেকে ফরেন কারেন্সিটা কিনে নিচ্ছি, তখনই আমরা টিটি ডক রেটটা ইউজ করি। এবং এটা কখনো কখনো অ্যাডভান্স পেমেন্ট যখন হয়, যেমন কেউ একজন এক্সপোর্টার বিল পাঠাবে, বিল এনকেশ হয়ে আসতেছে, সময় লাগবে, সে আমার কাছে কিছু অ্যাডভান্স পেমেন্ট চাচ্ছে, তখন আমরা এই টিটি ডক রেটটা ইউজ করি। টিটি ডক বাই রেট ফর ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন এক্সপোর্ট, ক্যাশ ইন অ্যাডভান্স এক্সপোর্ট। অর্থাৎ আমি আরও 2 ভিডিও আগে কিন্তু আমরা কিছু পেমেন্ট মেথড নিয়ে কথা বলেছিলাম, যে কিছু সবচেয়ে বহুল প্রচলিত পেমেন্ট মেথডগুলো হচ্ছিল ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন এবং ক্যাশ ইন অ্যাডভান্স এবং ডকুমেন্টারি ক্রেডিট। তো এখানে এই যে টিটি ডক যে বাই করে হয়, হ্যাঁ, আমরা ব্যাংক এক্সপোর্টারের কাছ থেকে বাই করি, এটা যখন ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে কোনো এক্সপোর্ট হয়, বা ডকুমেন্টারি কালেকশনের মাধ্যমে কোনো এক্সপোর্ট হয়, বা ক্যাশ ইন অ্যাডভান্সের মাধ্যমে কোনো এক্সপোর্ট হয়, কিংবা ডকুমেন্টারি ক্রেডিট কোনো এক্সপোর্ট হয়, সেক্ষেত্রে টিটি ডক রেটটা ইউজ করে আমি এক্সপোর্টারের কাছ থেকে ফরেন কারেন্সি কিনে নিয়ে তাকে লোকাল কারেন্সি দিচ্ছি। এই রেটটা কীভাবে তৈরি হয়? টিটি ডক রেট সমান হচ্ছে, আমি টিটি ক্লিন রেট থেকে ডকুমেন্ট হ্যান্ডলিং এর একটা চার্জ আমরা ডিডাক্ট করি, ডিডাক্ট করে যে রেটটা থাকে সেটাই হচ্ছে টিটি ডক রেট। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, অ্যাজ কম্পেয়ার টু বিসি দে উইল বি, আচ্ছা এটা আসলে দরকার নাই, যদি মনে করেন পজ দিয়ে পড়ে নেবেন। দেন হচ্ছে টিটিওডি রেট, টেলিগ্রাফিক ট্রান্সফার অ্যান্ড অন ডিমান্ড, অর্থাৎ এটা হচ্ছে রেমিটেন্স অপশন দ্যাট ব্যাংকস প্রোভাইড টু মেক ইট সিম্পলার for consumer and business to make payment. Use, এটা কি ইউজ হচ্ছে, মেকিং ইন অ্যান ইন্টারন্যাশনাল পারচেস, সেন্ডিং মানি টু a child studying abroad, admission fee, টিউশন ফি। আচ্ছা,
টিটি অ্যান্ড ওডি সেলিং রেট ফর আউটওয়ার্ড রেমিটেন্স, অর্থাৎ দেশের বাইরে যখন আপনার দেশ থেকে কোনো ফরেন কারেন্সি যাবে, অর্থাৎ আপনার ছেলে দেশের বাইরে পড়াশোনা করে তার জন্য আপনি টাকা পাঠাতে চাচ্ছেন, সে ভর্তি হবে তার জন্য অ্যাডমিশন ফি পাঠাতে চাচ্ছেন, টিউশন ফি পাঠাতে চাচ্ছেন, বা দেশের বাইরে কোনো রেমিটেন্স যাচ্ছে, যে কোনো কারণে হোক আপনি কোনো একটা পণ্য আমদানি করবেন, আপনার সেটা রেমিটেন্স পাঠাতে হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আমরা এই যে টিটিওডি রেটটা ইউজ করি। আচ্ছা, এই টিটিওডি রেটটা সবসময় কিন্তু বিসিসিএল যে রেট হবে সেই রেটের চেয়ে কিছুটা কম থাকবে। আমরা একটু পরে বিসিসিএল রেটটা দেখব কিভাবে বের হয়, দেন ওইটা থেকে কিছু ডিডাক্ট করে টিটিওডি রেট নির্ধারণ করা হয়। এই যে বিসিসিএল রেট, বিল ফর কালেকশন সেলিং, অর্থাৎ আমি একটু আগে যেটা বলেছি, কোনো একজন ইম্পোর্টারের যখন পেমেন্ট করতে হয়, তার যখন বিলটা চলে আসে, অর্থাৎ ডকুমেন্ট আসে, সেই ডকুমেন্ট ঠিক থাকলে আমাদের কিন্তু পেমেন্ট করে দিতে হচ্ছে। এই পেমেন্ট করার সময় আমরা বিসিসিএল রেটটা ব্যবহার করি। এটা কখন কখন ব্যবহার হয়, এই যে আমরা যে 4টা পেমেন্ট মেথড জানি, ক্যাশ ইন অ্যাডভান্স, যখন ইম্পোর্টের মাধ্যমে ক্যাশ ইন অ্যাডভান্স হয়, এরপর ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে ইম্পোর্ট হয়, ডকুমেন্টের কালেকশনের মাধ্যমে, ডকুমেন্টের ক্রেডিটের মাধ্যমে ইম্পোর্টের কাজ হয়, তখন আমরা এই যে ইম্পোর্টারের কাছে ফরেন কারেন্সি সেল করি, কারণ সে ইম্পোর্ট করে যে পণ্য নিয়ে আসছে সেটার দাম তাকে পরিশোধ করতে হবে, কিন্তু তার কাছে লোকাল কারেন্সি আছে, ফরেন কারেন্সি নেই, এই জন্য সে আমার কাছে সেটা কিনে নেয়, আমরা তাকে বিক্রি করি। এই বিসিসিএলটা কিভাবে তো রেটটা নির্ধারণ করা হয়, টিটি ক্লিন, এটার সাথে ওভারহেড একটা কস্ট যোগ হয়, এবং এক্সচেঞ্জ মার্জিন, অর্থাৎ আমরা যে লাভটা করতে চাই বিক্রি করার সময় সেটা যোগ হয়ে কিন্তু টিটি ক্লিন রেট হয়, যেমন বিসিসিএল রেট হয়। যেমন ধরেন যদি টিটি ক্লিন রেট এমন হয় যে $1 এগেইনস্টে আমার টিটি ক্লিন রেট বিডিটি হচ্ছে $1 সমান 110 টাকা, এটার সাথে আমি ওভারহেড কস্ট যোগ করলাম মনে করেন 35 পয়সা, আর এক্সচেঞ্জ মার্জিন অর্থাৎ আমার প্রফিট আমি যোগ করলাম আরো 30 পয়সা, অর্থাৎ 65 পয়সা, তাহলে রেট টিটি ক্লিন রেট 110 যোগ 65 পয়সা, অর্থাৎ বিসিসিএল রেট হয়ে যাবে তখন 110.65। বেসিক্যালি এটা টিটি ক্লিনের সাথে $1 নর্মালি সবসময় যা হয়, টিটি ক্লিন প্লাস 1 হয়, অর্থাৎ এই দুইটা মিলে $1 মতো একটা রেট নির্ধারণ করা হয়। সে এটা যদি 0.65 হয়, এটা 0.35, এটা 0.60 হলে এটা 0.40 হিসাব করে মোটামুটি একটা $1 এদিক ওদিক রাখা হয়, অর্থাৎ টিটি ক্লিনের সাথে এগুলো যোগ করে টিটি ক্লিন যদি 110 হয় সেটাকে 111 বিসিসিএল রেট হিসেবে আমরা নির্ধারণ করি। দেন হচ্ছে ওডি সাইট এক্সপোর্ট বিল রেট, ওডি মিন হচ্ছে অন ডিমান্ড। এটা আমরা কখন ইউজ করি এই রেটটা, অ্যাডভান্স পেমেন্ট ফর এক্সপোর্ট বিল। আমি এর আগে যেটা বলেছি যে আমার কোনো সাইট বিল যদি হয়, আমি একটা সাইট এক্সপোর্ট করছি, আমার ডকুমেন্টটা আমার ব্যাংকে জমা দিলাম, ব্যাংক যদি দেখে ডকুমেন্ট ঠিক আছে, সে তখন আমার দেশের বাইরে ওই ইম্পোর্টার যে পণ্য কিনে নিচ্ছে আমার কাছ থেকে, তার ব্যাংকে আমি ডকুমেন্টটা পাঠাচ্ছি, সে ডকুমেন্ট দেখবে, চেক করার জন্য 5 দিন সময় পায়, ডকুমেন্ট ঠিক থাকলে সে হয়তো 5ম দিনে বা তার আগেও সে পেমেন্ট করে দিতে পারে। তো এই যে আমি ডকুমেন্ট পাঠাচ্ছি, আবার সে 5 দিন রাখবে, এরপর পেমেন্ট করবে, হয়তো 10-15 দিন সময় লেগে যেতে পারে। এখন এক্সপোর্টারের হয়তো এই 10-15 দিনের জন্য তার কিছু পেমেন্ট দরকার, টাকার দরকার হতে পারে, তখন আমরা তাকে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করি। তো এই অ্যাডভান্স পেমেন্ট কিন্তু আমরা ওডি সাইট এবং এক্সপোর্ট বিল যেটা ওডি সাইট রেটে আমরা তাকে পেমেন্ট করে থাকি। এটা ইউজ ফর ডকুমেন্টারি ক্রেডিট, এক্সপোর্টের জন্য ইউজ হয়। পারচেস অফ এক্সপোর্ট বিল পারচেস করার সময় এটা ইউজ হয়। অ্যাডভান্স পেমেন্ট যদি তখন এটা ইউজ হয়। এক্সপোর্ট ডকুমেন্ট এক্সামিন রিকোয়ার্ড টু ডিটারমিন অ্যাকচুয়াল এক্সপোর্ট ইভেন্ট, অর্থাৎ এই যে আমরা কিন্তু এটা সে দিল আমাকে, আর সাথে সাথে আমি পারচেস করে তাকে টাকাটা দিয়ে দিলাম বা তাকে অ্যাডভান্স করে দিলাম, সেটা কিন্তু কখনোই ঠিক হবে না, কারণ এটা কিন্তু সিকিউরিটি হচ্ছে এই ডকুমেন্ট। এই ডকুমেন্ট যদি কোনো কারণে ডিসক্রিপেন্সি থাকে, ওই বিদেশি ব্যাংক কিন্তু আমাকে পেমেন্ট করবে না। এই জন্য এই ধরনের পেমেন্টগুলো করার আগে অবশ্যই এক্সপোর্ট ডকুমেন্ট খুব ভালোভাবে এক্সামিন করতে হবে। আচ্ছা, ওডি সাইট এক্সপোর্ট বিল রেটটা সবসময় টিটি ডক যে রেট আমরা এর আগে দেখেছি সেটার চেয়ে কিছুটা কম হয়। এখন এই ওডি সাইট এক্সপোর্ট বিল রেটটা কিভাবে নির্ধারণ হয়, ওই যে টিটি ক্লিন রেট থেকে কিছু বাদ যায়। এর আগের বার আমরা একটা রেট দেখেছি টিটি ক্লিনের সাথে যোগ হচ্ছে, যখন আমি ডলার বিক্রি করছি তখন, আর যখন ডলার কিনছি আমি কিন্তু কি বলেছিলাম এর আগে, যে কিনতে হবে কম রেটে, বিক্রি করতে হবে বেশি রেটে। এই জন্য দেখবেন যেখানে আপনি কেনার বিষয় আসবে সেখানে একটু বেশি রেট হবে, যোগ হয়ে টিটি ক্লিনের সাথে রেটটা হয়। আমি সরি, আমার মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যখন কেনার সময় হবে আমি কিন্তু কম রেটে কিনবো, তখন কিন্তু ওই টিটি ক্লিনের সাথে কিছু আপনার রেট কমে যাবে। যেমন এটা আমি কিনছি তার কাছে, এক্সপোর্টের যে
বিলের এগেইনস্টে আমি তার কাছ থেকে ফরেন কারেন্সি কিনছি, তাকে টাকা দিচ্ছি। এই জন্য দেখবেন টিটি ক্লিন থেকে ডকুমেন্ট হ্যান্ডলিং চার্জ এবং ইন্টারেস্ট পার ডে বা ইন্টারেস্ট যতদিন যে ডকুমেন্টটা পাঠালাম পেমেন্ট আসতে আসতে আনুমানিক যদি 15 দিন লাগতে পারে বা 2 মাস লাগতে পারে, 1 মাস লাগতে পারে, আপনারা দেখবেন অঙ্কে সে ধরনের বলে দেওয়া থাকে। তো ওই দিনের একটা রেট হিসাব করে আমরা বিয়োগ দিয়ে টিটি ক্লিন রেটটা নির্ধারণ করি, অর্থাৎ একটা কম রেট নির্ধারণ করি। দেন ওডি ট্রান্সফার রেটটা আসলে সবার জন্য প্রযোজ্য না, সবাইকে আমরা দিই না, সেটা শুধুমাত্র ভিআইপি বা বোনাফাইড কাস্টমার যাদের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক, প্রাইম কাস্টমার, এদেরকে আমরা এই রেটে কিছু সুবিধা দিয়ে থাকি। কি সুবিধা? সে ধরুন আপনার একজন খুব বোনাফাইড কাস্টমার একটা চেক পেলো, পার্সোনাল একটা চেক ফরেন কারেন্সিতে, বা পে অর্ডার পেলো, ড্রাফট পেলো, বা ট্রাভেলার চেক পেলো। এখন এটা আমরা কি করি, এগুলো আবার কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে অর্থাৎ ওই ব্যাংকে পাঠাই, বা আমাদের যেখানে নষ্ট আছে সেখানে পাঠানো হয়, সেই চেকটা তারা পাস করে। আমরা যেরকম ক্লিয়ারিং করি ঠিক এটাও বিদেশি গিয়ে ক্লিয়ারিংয়ের মতো একটা সিস্টেম, আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, এখন সময় নেই। তো ওই সিস্টেমে সে হয়ে এরপর পেমেন্টটা আসে। এখন এই যে পেমেন্টটা হয়ে আসার জন্য মাঝখানে একটা সময় লাগে, এই সময় আসলে অনেক সময় কাস্টমাররা অতদিন অপেক্ষা করতে চায় না, সে তখন আমাকে একটা পেমেন্ট করতে বলে, তার এটা পারচেস করে, বা পারচেস না ঠিক তার এগেইনস্টে তাকে পেমেন্ট করে দিতে বলে, তখন আমরা এটা ওডি ট্রান্সফার রেটটা আমরা নির্ধারণ করি। এটা কিন্তু সবচেয়ে কম রেট থাকে, যেমন এই যে দেখেন টিটি ক্লিন রেট বিয়োগ ডকুমেন্ট হ্যান্ডলিং চার্জ বিয়োগ ইন্টারেস্ট অফ ডে, মানে যতদিন লাগবে ততদিনের একটা ইন্টারেস্ট বিয়োগ পোস্টেজ বা কুরিয়ার চার্জ দিয়ে সবচেয়ে কম রেটটা দিয়ে তার কাছ থেকে আমরা কিন্তু এই ট্রাভেলার চেক বা পে অর্ডারগুলো কিনে নিচ্ছি। দেন ক্যাশ ফরেন কারেন্সি রেট, এটা হচ্ছে আমরা বিভিন্ন সময় এডি ব্রাঞ্চগুলো থেকে বা এক্সচেঞ্জ হাউস থেকে আমরা ক্যাশ টাকা নিই, যে আমার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকার এগেইনস্টে আমার এই মুহূর্তে কিছু ডলার লাগবে, আমি ডলার ক্যাশ নিয়ে নিচ্ছি। এই ক্যাশ বাই রেটটা সবসময় সেল রেটের চেয়ে কম হয়, অর্থাৎ যে বিক্রি করছে সে কিন্তু বেশ একটা বড় মার্জিন রেখে কিন্তু সেল করছে। স্ট্যান্ডার্ড মিড রেট, এটা হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা ব্যাংকের যে অ্যাসেট লায়াবিলিটি, ফরেন কারেন্সিতে অ্যাসেট লায়াবিলিটি থাকে, এই অ্যাসেট লায়াবিলিটিগুলোকে প্রত্যেক দিন রাতের বেলা যখন ইউডি চালানো হয়, যেগুলো যারা অনলাইন ব্যাংকিং তারা স্ট্যান্ডার্ড মিড একটা রেট থাকে, এই রেট দিয়ে অ্যাসেট লায়াবিলিটিটাকে তারা লোকাল কারেন্সিতে কনভার্ট করে তাদের ব্যালেন্স শিট মিলায়। এই জন্য এই স্ট্যান্ডার্ড মিড রেটটা ইউজ করা হয়। বাকি এটা আমাদের অঙ্কের জন্য খুব একটা দরকার হবে না, আপনারা তারপর একটু জেনে নিন, এবং বেশি মনে হলে আপনারা একটু পজ দিয়ে দেখে নেবেন। এবারে আসি এনএফসিডি এবং আরএফসিডি রেট। এনএফসিডির ইলাবোরেশন হচ্ছে নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, অর্থাৎ যারা নন রেসিডেন্ট তারা যদি আমাদের দেশে ফরেন কারেন্সিতে যে ডিপোজিট অ্যাকাউন্ট করে, সেক্ষেত্রে আমরা যে রেটটা দিই সেটাকে বলা হচ্ছে এনএফসিডি রেট। আর আরএফসিডি রেট হচ্ছে যারা রেসিডেন্ট এবং ফরেন কারেন্সিতে ওরা যদি কোনো ডিপোজিট অ্যাকাউন্ট করতে চায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে যে রেট দিব সেটাকে বলা হচ্ছে আরএফসিডি রেট। তা আপনি শুধু এই রেটগুলো সম্পর্কে লিখতে গেলে ঠিক এভাবেই লিখবেন যে নন রেসিডেন্ট যদি ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট করতে চায় তারা যে রেটটা পাবে সেটাকে এনএফসিডি রেট বলা হচ্ছে, আর রেসিডেন্ট যারা ওরা যদি অ্যাকাউন্ট করতে চায় সেক্ষেত্রে আরএফসিডি বলা হচ্ছে। এখন আমি এখানে অতিরিক্ত কিছু ডাটা দিয়েছি, এটা শুধু রেটের যখন কোশ্চেনের আনসার করবেন তখন কিন্তু এগুলো লেখার দরকার নেই, কিন্তু আমি একটু এক্সট্রা নিয়ে আসছি এই জন্য, যদি কখনো কোনো ছোট 1-2 নাম্বারের যে শুধু এনএফসিডি বা শুধু আরএফসিডি লিখে আসে, সেক্ষেত্রে কিন্তু শুধু আপনি যে এটা একটা রেট এটুকু বলেই কিন্তু শেষ করলে আপনি নাম্বার পুরো পাবেন না। সেক্ষেত্রে এই এনএফসিডিটা আসলে কোন ধরনের অ্যাকাউন্ট, এটার পিরিয়ড 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, এবং এটা একটা ইন্টারেস্ট বেরিং টাইম ডিপোজিট অ্যাকাউন্ট ফর নন রেসিডেন্ট বাংলাদেশিদের জন্য। তারপর এটা ইন নেচার, এটা একটা টার্ম ডিপোজিট, এটা ম্যাচিউরড হয় 1 মাস, 3 মাস, 6 মাস পর পর। তারপর হচ্ছে এটা মেনটেন করা যায় ইউএস ডলারে, পাউন্ডে, তারপর হচ্ছে ইউরোতে। এরপর অ্যাকাউন্ট কিভাবে কিসের এগেইনস্টে ওপেন করতে পারেন, রেমিটেন্সের এগেইনস্টেও কিন্তু আপনি ওপেন করতে পারেন। তো এইগুলো বিস্তারিত লিখবেন। আমি আবার বলছি, যখন টাইপ অফ ফরেন এক্সচেঞ্জ রেটের কোশ্চেন আসবে সেক্ষেত্রে আপনি যদি এনএফসিডি দেন, শুধু এতটুকুই বললে হবে যে এনএফসিডি হচ্ছে নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টের জন্য রেট যেটা দিই সেটা হচ্ছে এনএফসিডি রেট, আর রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিটের জন্য যে রেটটা দিই সেটা হচ্ছে আরএফসিডি রেট। আর যদি এনএফসিডি আরএফসিডি সম্পর্কে আলাদা 1 নাম্বার 2 নাম্বারের টিকা আকারের বা শর্ট কোশ্চেন আসে, সেক্ষেত্রে আপনি ওই আমার এতক্ষণ যেটা বললাম যে এনএফসিডি রেটটা কি, আরএফসিডি রেটটা কি বলে এরপর এগুলোর সাথে এই জাস্ট এই কয়েকটা লাইন লিখে দেবেন। যেমন আরএফসিডি এর ক্ষেত্রে ডিপোজিট অ্যাকাউন্ট ফর রেসিডেন্ট বাংলাদেশি ক্যান বি ওপেনড উইথ ফরেন কারেন্সি, আচ্ছা অনলি রেসিডেন্ট বাংলাদেশি ক্যান ওপেন দিস, এই কথাগুলো লিখে দিলে কিন্তু হয়ে যাবে। এবং এই যে দুটার যে ভিন্ন ভিন্ন রেট এবং ডিউরেশন অনুযায়ী কিন্তু রেটের ভিন্নতা থাকে, সেগুলো কিন্তু ওই ফরেন এক্সচেঞ্জ রেটের যে শীট প্রতিদিন আমাদের ট্রেজারি পাবলিশ করে সেখানে এটা থাকে।
তারপর এই যে টাইপ অফ ফরেন এক্সচেঞ্জ রেটে আরো কয়েকটা রেট আছে, সেটা হচ্ছে বেঞ্চমার্ক রেট বলা হয়, যে ঠিক এই রেটগুলোর উপর নির্ভর করে বিভিন্ন দেশের বা বিভিন্ন ট্রানজেকশনের বোরোয়িং বা সেল করার সময় ফরেন কারেন্সি বোরো করার সময়, লোন বোরো করার সময়, কিংবা অনেক দেশে দেখবেন তাদের মনিটারি পলিসি করার সময় এই রেটগুলোকে তারা বেঞ্চ রেট হিসেবে ইউজ করে, অর্থাৎ এই রেটগুলোকে সাহায্য নেয়, এই রেটগুলোর মাধ্যমে অন্য আরেকটি রেট তৈরি করে। যেমন আপনারা যারা ফরেন ট্রেডে কাজ করেন তারা দেখতেন এতদিন আমরা কিন্তু ইডিএফ এর যখন রেট দিতাম আমরা কিন্তু লাইবর প্লাস 1 2 3 এই ধরনের কাস্টমার আমরা রেট দিতাম। এখন ইদানিং লাইবর একটু অকার্যকর হয়ে গেছে, তার পরিবর্তে চলে আসছে কিন্তু সোফার সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট, এরপর সোনিয়া হচ্ছে স্টার্লিং ওভারনাইট ইন্ডেক্স এভারেজ, আর ইউরোবর হচ্ছে ইউরো ইন্টারব্যাংক অফার রেট। তো এই চারটার রেট নিয়ে আমি আজকে বিস্তারিত কথা বলবো না, ভিডিও ইতিমধ্যে বড় হয়ে গেছে। আমার একটা আলাদা ভিডিও আছে শুধু এই কয়েকটা বেঞ্চমার্ক রেট নিয়ে। আপনার যদি টাইপস অফ ফরেন এক্সচেঞ্জ রেটের প্রশ্নে এই রেটগুলো দিতে চান, সেইখানে বিস্তারিত লেখার দরকার নেই, আপনি অ্যানাদার সাম বেঞ্চমার্ক রেট ইউজড ইন ওয়ার্ল্ড ওয়াইড ফরেন এক্সচেঞ্জ মার্কেট বলে লাইবর, ইলাবোরেশন, সোফর, সোনিয়া, ইউরোবর, বিভিন্ন ইলাবোরেশন শুধু একটু দিবেন। আমার ধারণা যে যিনি খাতা কাটবেন আপনাকে বেশ ভালোই নাম্বার দিবেন, কারণ আমার আগে বিভিন্ন রেট নিয়ে অনেক বিস্তারিত কথা বলেছি আগের স্লাইডগুলোতে। এটার সাথে জাস্ট এডিশনালি এই রেটগুলো লিখে দিলে উনি বুঝবেন যে আপনি আসলে রেট সম্পর্কে বেশ ভালো ধারণা রাখেন। আর এই চারটা রেট নিয়ে কিন্তু ছোট ছোট প্রশ্ন বা টিকা আসতে পারে, সেই টিকার আমি আলোচনা এখানে করব না, কারণ আমার আরেকটা আলাদা ছোট্ট ভিডিও আছে শুধু এই বেঞ্চমার্ক রেট নিয়ে, যেটা আমি ফরেন ট্রেডের জন্য রেডি করেছিলাম। তো আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন এই চারটা রেট। যদি এগুলো আলাদা আসে সেক্ষেত্রে ওই কোশ্চেনের আনসার দেওয়ার জন্য একটু বিস্তারিত লিখতে হবে, আমার ভিডিওতে বিস্তারিত বলা আছে। তো সবার প্রতি শুভকামনা থাকলো, ভিডিও শেষ করছি। সবাই ভালো করে প্রিপারেশন নেবেন আশা করি, এবং আশা করি কৃতকার্য হবেন, এবং আপনাদের প্রতি আমার দোয়া রইল যে অন্তত আমার এই ভিডিওগুলো যাতে আমার শুধু পরীক্ষার জন্য আপনাদের আর দেখতে না হয়। অর্থাৎ আমি চাই আপনারা এবারই সবাই পাস করুন, এবং পাস করার পর অবশ্যই আমার চ্যানেলকে ছেড়ে যাবেন না। আমরা আরও অন্যান্য ব্যাংকিং রিলেটেড অনেক ট্রেড নিয়ে, অনেক টার্ম নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সবাই, এবং আমার ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।